সাল থেকে আপনারা প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গে যে কটা নির্বাচন হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল অপেক্ষা বিজেপি অনেক অংশে এগিয়ে অনেকটা ভোট পেয়েছে। সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে 54টা আসন। তো এই 54টা আসনের মধ্যে 2021-এর রেজাল্টটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 22টা আসনে জয়ী হয়েছিল, বিজেপি 31টা আসনে জয়ী হয়েছিল এবং অন্যান্যরা একটি আসনে জয়ী হয়েছিল। কিন্তু 26-এর নির্বাচনে কি হবে? এই যে গোটা উত্তরবঙ্গ জুড়ে 26-এর নির্বাচনে কোন ইস্যুটা এই মুহূর্তে হাতিয়ার করে প্রত্যেকটা দল, তৃণমূল বলুন বিজেপি বলুন, তারা কোন ইস্যুটাকে রাখছে আর কোন ইস্যুটা এই নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আরেকটা বিষয় হচ্ছে এইখানে গতি প্রকৃতিটা কি নির্বাচনের, কে এগিয়ে কে পিছিয়ে 26-এ আপনারা প্রত্যেকেই জানেন সামনেই নির্বাচন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। কারণ কেন উত্তরবঙ্গের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা প্রার্থী কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। টক্কর লড়াই, আমরা জানি হেভি ওয়েট প্রার্থীও রয়েছে সেখানে, টক্কর লড়াই চলছে উত্তরবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের গতি প্রকৃতি কি বলছে নির্বাচনের? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, কি রয়েছে উত্তরবঙ্গের গতি প্রকৃতি, ইস্যুটা কি রেখে উত্তরবঙ্গে নির্বাচন হচ্ছে? দেখো, উত্তরবঙ্গের 8টা জেলার মধ্যে কোচবিহার, উত্তর দিনাজপুর, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এখানে মূল ইস্যু কিন্তু এবার এসআইআর। জলপাইগুড়ি নয় কেন? কারণ এসআইআর ইম্প্যাক্ট সেইভাবে নেই। কেন দার্জিলিং এ নেই? ইস্যু মানে এসআইআর এর তেমন প্রভাব নেই, প্রভাব অল্প আছে অবশ্যই ইয়েতে, তোমার আলিপুরদুয়ারে। কিন্তু লার্জলি কোচবিহারে মেজর ইস্যু কিন্তু এসআইআর, বিরাট সংখ্যক লোকের নাম বাদ গেছে। আবার মালদাতেও বিরাট সংখ্যক লোকের নাম গেছে। মালদায় তুমি জানো যে কিছুদিন আগে কি ধরনের গন্ডগোল হয়েছিল এসআইআর কে সামনে রেখে। দক্ষিণ দিনাজপুরেও এসআইআর এর বড় নাম বাদ গেছে, উত্তর দিনাজপুরে তো অবশ্যই। ফলে মেজর ইস্যু যদি বলো, অবশ্যই এসআইআরই হলো ডমিনেন্ট ইস্যু। দ্বিতীয় যে ইস্যুটা সেটা হলো উত্তরবঙ্গের অবহেলা, বঞ্চনা, যেটা বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে বারবার, এবং বারবার বলবার চেষ্টা করছে বিজেপি যে উত্তরবঙ্গে উত্তরকন্যা তৈরি হয়েছে বটে, কিন্তু কোনো ক্ষমতা দেওয়া হয়নি। উত্তরবঙ্গকে সুয়োরানি করে রাখা হয়েছে, উত্তরবঙ্গ বঞ্চিত। এখন এটা যেটা বলার তোমাকে, যে উত্তরবঙ্গের বঞ্চনাটা একটা বাস্তব ইস্যু, এবং এর সাথে যুক্ত হয়েছে যে উত্তরবঙ্গে গত বন্যার যেটা হলো, যেটা তুমি জানো বহু লোক মানে মারা গেছেন, বাড়িঘরের ধ্বংস হয়েছে, এবং নদীগুলো যেভাবে, উত্তরবঙ্গের নদীগুলোকে যেভাবে পাথর তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে, মানে চুরি করা হচ্ছে। হ্যাঁ, নদী ভাঙন, এবং এবং তার সাথে মালদাতে নদী ভাঙন ডেফিনেটলি ইস্যু। জলপাইগুড়িতেও কিন্তু নদী মানে বলা যায় চুরি হয়ে যাচ্ছে। আর তোমার বনাঞ্চল চুরি, মানে গাছ কেটে সাফ করে দেওয়া, কাঠ মাফিয়া, বালি মাফিয়া, এগুলো কিন্তু মেজর ইস্যু এই নির্বাচনে। সঙ্গে উত্তরবঙ্গ মানে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, ইয়েতে তোমার গিয়ে দক্ষিণ দিনাজপুরে বিপুল পরিমাণে, এবং কোচবিহারেও বিপুল পরিমাণে পরিযায়ী শ্রমিক, মানে তাদের কোনো কাজ নেই। আর উত্তরবঙ্গে যে চা বাগানগুলো সেগুলো কিছু কিছু বেশ বন্ধ হয়ে আছে, ধুকছে, চা শ্রমিকরা কর্মহীন, এবং চা সুন্দরী প্রকল্পের নাম করে মানে চা কোম্পানির যে ল্যান্ড, সেই জমি বেদখল হয়ে যাচ্ছে। ফলে এই, এবং একই সাথে কৃষকরা মানে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। ক্ষুদ্র যে সেচ ব্যবস্থা, সেটা যেটা তৈরি হয়েছিল কমল গুহর নেতৃত্বে, সেই ক্ষুদ্র সেচ ব্যবস্থা ধ্বংস। আর রিভার লিফট ইরিগেশন, মানে ডিটিডব্লিউ, ডিপ টিউবওয়েল যেগুলো, সেগুলো সমস্ত ধ্বংস। সব মিলে মেজর ইস্যু উত্তরবঙ্গ। এর সাথে আইডেন্টিটি পলিটিক্স আছে। আইডেন্টিটি কি? মানে একটা তো আছে মালদা, উত্তর দিনাজপুরে এবং কোচবিহারে হিন্দু মুসলমানের রাজনীতি আছে, কিন্তু তার বাইরেও পাহাড়ের এখনো গোর্খা আইডেন্টিটি গুরুত্বপূর্ণ।
এবং তোমার গিয়ে আদিবাসী এলাকাগুলোতে ডুয়ার্সে সেইখানে কিন্তু আদিবাসী ইস্যু গুরুত্বপূর্ণ, এবং কোচবিহার জেলায় রাজবংশী ইস্যু গুরুত্বপূর্ণ। রাজবংশীর আলাদা রাজ্যের দাবি জানাচ্ছে, গোর্খারা আলাদা রাজ্যের দাবি জানাচ্ছে। বিজেপি তাদের ভাষার স্বীকৃতি দিয়েছে এবং তাদের দুই গুরুত্বপূর্ণ নেতাকে সঙ্গে রাখতে পেরেছে। অনন্ত মহারাজকে তৃণমূল নিয়ে নিয়েছিল প্রায়, মানে লাস্টে দেখলাম মোদির সভায় গেছিলেন। আর বংশীবদনের ছেলেকে এবার প্রার্থী করেছে। বংশীবদন গ্রেটার কোচবিহার আন্দোলনের সাথে যুক্ত ছিল, একসময় তৃণমূল কংগ্রেসেও যুক্ত হয়ে গেছিল, এখন বিজেপি ছত্রছায়ায় আছে। এই সমস্ত কিছুগুলোই কিন্তু উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে 1 নম্বর যদি সিরিয়ালি করি, তাহলে 1 নম্বর ইস্যু কিন্তু এসআইআর, তারপরে এই অন্যগুলো ইস্যু গুরুত্বপূর্ণ। স্যার, এবার আমরা আসন ধরে ধরে যদি যাই, ধরুন কুচবিহারে 9টা আসন, আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে 5টা আসন, কালিম্পংয়ে দেখা যাচ্ছে 1টা আসন, জলপাইগুড়িতে 7টা আসন, উত্তর দিনাজপুরে 9টা আসন, দক্ষিণ দিনাজপুরে 6টা আসন, এবং দেখা যাচ্ছে মুর্শিদাবাদে 22টা আসন, আর এইভাবে যদি আমরা মালদায় 12টা আসন, এই টোটাল 54টা আসন। এইভাবে না গিয়ে যদি আমরা এইভাবে যাই যে কোচবিহার থেকে একেবারে মালদা পর্যন্ত তফসিলি উপজাতি মানে এসটি, এই তফসিলি উপজাতিদের জন্য 8টা আসন আছে। লাস্ট কয়েকটা নির্বাচনে এই 8টা আসনের মধ্যে সিংহভাগ আসনই বিজেপির পক্ষে যাচ্ছে। অর্থাৎ তফসিলি উপজাতির মানুষ উত্তরবঙ্গের, তারা কিন্তু বেশিরভাগই বিজেপির পক্ষে রায় দিচ্ছে। এর মধ্যে কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, নাগরাকাটা, ফাঁসিদেওয়া, তপন, হরিরামপুর, হবিবপুর, এই সমস্ত 7টা কেন্দ্র কিন্তু বারবার বিজেপির পক্ষে রায় দিয়েছে। আর গত দুটো নির্বাচনে মাল তফসিলি উপজাতি কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। 2024 লোকসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে 2021 ছিল এই 8টা তফসিলি উপজাতির মধ্যে 7টা বিজেপির, 1টা মাত্র তৃণমূল কংগ্রেসের। আর লোকসভা নির্বাচনে একটি অতিরিক্ত আসন যুক্ত হয়, নাগরাকাটা আসনটা, ফলে 6-2 কিন্তু বিজেপি এগিয়েছিল। তাহলে 2024 নির্বাচনের কনটেক্সটে তফসিলি উপজাতি কেন্দ্রের মাল এবং নাগরাকাটাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। বাকি যে আসনগুলো কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, ফাঁসিদেওয়া, তপন এবং তোমার হবিবপুর, এগুলো সব বিজেপি এগিয়েছিল। 8টার মধ্যে 6টা বিজেপি, 2টো তৃণমূল কংগ্রেস। কিন্তু মাদারিহাটে যখন উপনির্বাচন হয়, মনোজ তিগ্গা এমপি হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু লোকসভা নির্বাচনের যে লিডটা ধরে রাখতে পারেনি, তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জয়ী হয়, তাদের প্রার্থী জয়ী হয়। তার মানে শেষ পর্যন্ত ওটা 5-3 দাঁড়িয়েছিল। 5টা বিজেপি, 3টে তৃণমূল কংগ্রেস। দেখো, আদিবাসী ভোট কিন্তু আমার মনে হয় এবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকেও বিজেপি বেশি পাওয়ার সম্ভাবনা, এবং বেশিরভাগ আসনগুলোই বিজেপির পক্ষে যাবে। মানে এই 8টাতে আপনি কাকে এগিয়ে কাকে পিছিয়ে রাখেন? না দেখো, মাল বাদ দিয়ে সবগুলো আসনেই কিন্তু বিজেপি এগিয়ে থাকার কথা। আর বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে যাওয়ার পরে চা বাগানের সংগঠন প্রতিনিয়ত দেখা, সেগুলোকে মোবিলাইজ করা, কিছুটা হলেও একটা মানে শূন্যতা এসছে। ফলে এবং শেষ মুহূর্তে আমার মনে হয় যে ধরনের প্রচার বিজেপির তরফ থেকেও করা হচ্ছে, তাতে এবং আরএসএস নেমেছে ব্যাপকভাবে, ফলে মাল কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বিজেপি। বাকি 7টা কেন্দ্রে কিন্তু বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনাই আছে। এবার আমরা আরেকটা ক্যাটাগরি বলতে চাই, এই কোচবিহার থেকে মালদা পর্যন্ত যে 54টা আসন, তার মধ্যে 17টা আসন আছে এসসি কমিউনিটি। এই এসসি কমিউনিটির যদি আসনগুলো দেখো, 17টা আসন, আবারও বলছি, এই মানে এসসি, যেমন ময়নাগুড়ি আসন আছে, যেমন সিতাই আছে, শীতলকুচি আছে, এইভাবে। তো এই আসন যদি তুমি দেখো, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচনে 17টা এসসি কেন্দ্রের মধ্যে 6টিতে এগিয়েছিল, বিজেপি 11টিতে এগিয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু এসসি ক্যাটাগরির আসনগুলোর মধ্যে উত্তরবঙ্গে বিজেপি রেজাল্ট ভালো হয়। বিজেপি ওখানে 12টা আসনে তখন এগিয়ে যায়, মানে একটা অতিরিক্ত আসন তাদের সামনে ঢোকে।
আর টিএমসি কিন্তু 5টা আসনে জয়ী হয়। তার মানে এসসি আসনগুলো যদি তুমি দেখো তাহলে 3 গুণ বেশি আসন কিন্তু বিজেপি পাচ্ছে লাস্ট কয়েকটা নির্বাচনে। ফলে এই নির্বাচনেও মনে করা হচ্ছে একমাত্র উত্তরবঙ্গের সিতাই শীতলকুচির মতন আসন যেখানে হাড্ডাহাড্ডির লড়াই হবে, এসসি আসন আছে এগুলো। মেকলিগঞ্জের আসন হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি বলছি পরেশ অধিকারী শিক্ষামন্ত্রী, যার মেয়ের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিল, সেই পরেশ অধিকারী ওখানে মেকলিগঞ্জে দাঁড়িয়েছেন, লড়াই হাড্ডাহাড্ডি, কারণ মুসলিম কমিউনিটির লোক আছে। কিন্তু এখানে মনে রাখতে হবে এই আসনগুলোতে, কোচবিহার এই আসনগুলোতে কিন্তু এসআইআর এর ইম্প্যাক্ট আছে। যেমন মেকলিগঞ্জে 17,865 জনের নাম বাদ গেছে, এবং এখানে মেকলিগঞ্জ আসনের মধ্যে একটা অংশ আছে হলদিবাড়ি। হলদিবাড়িতে সংখ্যালঘুদের নাম বেশ কিছু বাদ গেছে। ফলে মনে করা হচ্ছে মেকলিগঞ্জের লড়াই এবার পরেশ অধিকারীর জন্য খুবই টাফ। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও যদি তুমি লক্ষ্য করো তাহলে লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু মেকলিগঞ্জে মাত্র 2,818টা ভোটে তৃণমূল এগিয়েছিল। মাথাভাঙা ক্ষেত্রে এবার দাঁড়িয়েছে তুমি নিশীথ প্রামাণিক। গতবার এই আসনটা বেশ কয়েকবার ধরেই কিন্তু জিতছে বিজেপি। ফলে মাথাভাঙাতে তফসিলি জাতির যে আসন, সেই আসনে কিন্তু 21,727 জনের নাম বাদ গেছে। মানে মৃত ভোটারও আছে তার মধ্যে, স্থানান্তরিত ভোটারও আছে। মানে এইগুলো কিন্তু আমি তোমায় বলছি যে এসআইআর এর ইম্প্যাক্ট সরাসরি এগুলোতে নির্বাচনী ফলাফলের উপর পড়বে। দেখো মানে এই মাথাভাঙার ক্ষেত্রে একতরফা ভাবে শুধুমাত্র মুসলমানদের নাম বাদ গেছে এমন নয়, রাজবংশী কমিউনিটির নামও বাদ গেছে। কোচবিহার উত্তর আরেকটা তফসিলি কেন্দ্র যেখানে 34,267 জনের নাম বাদ গেছে। 34,000, তার মধ্যে মৃত নামও আছে। কিন্তু এখানেও আমার মনে হয় যে তুলনামূলকভাবে বিজেপি লাস্ট কয়েকটা নির্বাচন এখানে জয়ী হচ্ছে। একই অবস্থান কিন্তু এখানে তৈরি হতে পারে। সিতাই শীতলকুচি আমি তোমায় বললাম খুব কঠিন লড়াই আছে। দিনহাটাতেও, মানে কোচবিহারের ক্ষেত্রে যদি বলো, দিনহাটাতেও হাড্ডাহাড্ডি লড়াই আছে, কারণ উদয়ন গুহ একটা রেজিস্ট্যান্স করছে, তার বিরুদ্ধে আবার মারকুটে আরেকজন বিজেপির প্রার্থী দিয়েছে। ফলে সেয়ানে লড়াই হবে, হাড্ডাহাড্ডির লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলে কিন্তু উদয়নগুলো হেরে যেতে পারে। নাটাবাড়ি থেকে শুরু করে তুফানগঞ্জ এই আসনগুলো মূলত বিজেপির প্রভাব এখানে আছে। ভোট কিভাবে হয় দেখো, আমি তোমায় বলছি প্রচার একরকম, আর ভোট মানে প্রচারটা যখন থেমে যায় তারপরে কিন্তু তোমায় আমি বলছি যে রাজনীতিটা হয়, সেই রাজনীতিটা তোমাদের ক্যামেরায় আসে না। মানে ভোটের প্রচার থেমে যাওয়ার পরে ভোট শুরু হওয়া পর্যন্ত ওই 2 দিনের গ্যাপে, 48 ঘন্টার গ্যাপে অনেক কিছু ঘটে যেতে পারে। এবং আমার অভিজ্ঞতা বলে যে কিভাবে এজেন্ট কেনা হয়, কেনা বিক্রি হয়, ভোটার কেনে বিক্রি হয়, এজেন্টকে মানে বুথে ঢুকতে দেওয়া হয় না, বা বাইরের ভোটারদেরকে আটকে দেওয়া হয়। হ্যাঁ, মানে কিন্তু এটা ক্যামেরায় আসে না। এবং আমাদের অ্যানালিসিস অনেক সময় এই কারণে কিন্তু ব্যর্থ হয়। তার কারণটা হলো যে মানে তুমি বিহাইন্ড দ্য স্ক্রিন কি হচ্ছে সেটা তুমি দেখাতে পারছো না। তবে কেন্দ্র করে মেইনলি আপনারা ফোকাস করেন যে কে কেমন করছে, কে কেমন হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে কথা বলে। ফলে আমি তোমায় বলছি গতবার তৃণমূল কংগ্রেস এখানে 2টো আসন জয়ী হয়েছিল। এবার কিন্তু তৃণমূল কংগ্রেস প্রায় একই ধরনের রেজাল্ট হবে বলেই কোচবিহারে আমার মনে হয়। ফলে কোচবিহারের রেজাল্ট কিন্তু গত 21-এর নির্বাচনের কাছাকাছি একটা রেজাল্ট হবে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে যদি বলি 5টা আসন আছে। আমি আগেই বললাম তফসিলি জাতির আসনগুলো বিজেপি অপ্রতিরোধ্য এখনো। ফলে এবং ধরো কালচিনির মতন আসন, মাদারিহাটের মতন আসন, কুমারগ্রামের মতন আসন, এখানে যেমন আদিবাসী লোকরা আছে, আবার এখানে কিন্তু নেপালি ভাষাভাষী মানুষও আছে। আদিবাসী নেপালিরা এখনো পুরোপুরি তৃণমূলে চলে গেছে এরকম কোনো মানে ইন্ডিকেশন পাইনি। যদিও তুমি আমায় বলতে পারো যে মালদারিহাটের উপনির্বাচনে তো তৃণমূল জয়ী হয়েছিল, কিন্তু উপনির্বাচন আর তোমার গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরোপুরি বিধানসভা বা লোকসভা নির্বাচন দুটোর মধ্যে তফাৎ আছে। জলপাইগুড়িতে 7টা বিধানসভা কেন্দ্র আছে,
এই 7টা বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার রেজাল্ট বিজেপি মানে একটি মানে আসনের তারতম্য হতে পারে। ধরো রায়গঞ্জের মতন আসন, সরি রাজগঞ্জের মতন আসন কিন্তু যেহেতু খগেশ্বর রায়কে দেওয়া হয়নি, রাজগঞ্জের মতন আসনে কিন্তু এবার কিন্তু বড় ধাক্কা বিজেপি তৃণমূলের জন্য অপেক্ষা করছে। আবার উল্টো দিকে বিজেপির জন্য অপেক্ষা করছে ময়নাগুড়ি কেন্দ্রের, যে হয়তো মানে শেষ পর্যন্ত কি হবে সেটা তো আরো অনেকটা দিন বাকি, কিন্তু ময়নাগুড়িতে কৌশিক রায়কে প্রার্থী করা হয়েছিল প্রথমে, তারপরে তাকে বসিয়ে দিয়ে সেকেন্ড লিস্টে ডালিম রায়কে প্রার্থী করা হয়। ফলে কৌশিক রায় এবং ডালিম রায়ের মধ্যে কিন্তু গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনই মনোনয়ন সাবমিট করেছেন। জলপাইগুড়ি 7টার মধ্যে দেখো, যেটা আমার মনে হয় যে গতবার পেয়েছিল 3-4, বিজেপি 4, তৃণমূল 3, এবার 5-2 রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে। স্যার কালিম্পং কালিম্পং এর দেখো, কালিম্পং এর আসনে কিন্তু মানে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনাই প্রবল। আর পাহাড়ে ইনফ্যাক্ট আমাকে তোমায় বলছি, দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং তিনটেই বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট দার্জিলিং জেলায় যে আসন আছে, দার্জিলিং জেলাতে মানে কালিম্পং জেলা বাদ দিয়েও দার্জিলিং জেলাতে 5টা আসন আছে। দার্জিলিং, কাশিয়াং, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি। মানে আমার কিন্তু মনে হয় না, আমার ধারণা যে শঙ্কর ঘোষকর বড় ব্যবধানেই জয়ী হবে, এবং ফাঁসি দেওয়াতেও জয়ী হবে বিজেপি, এবং নকশালবাড়িতেও বিজেপির জয়ের সম্ভাবনা আছে। দার্জিলিং এ 5টার মধ্যে 5টার মধ্যে 5টাই বিজেপির পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুরে 9টা আসন। দেখো, উত্তর দিনাজপুরের এসআইআর এর ইম্প্যাক্ট আছে, একটা বিরাট সংখ্যক লোকের নাম বাদ গেছে, একটা প্রত্যাশা তৈরি করে মিম এবং হুমায়ুন কবিরের জোট তৈরি হয়েছিল, কয়েকটা আসনে তারা প্রার্থীও দিয়েছিল। কিন্তু আমার ব্যক্তিগত মানে অভিমত যে ওই ভিডিও চলে আসার ফলে মুসলিম ভোটটা স্প্লিট হওয়ার সম্ভাবনা কম। এবং উত্তর দিনাজপুরে কিন্তু মানে আমি মনে রাখবে মেজরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেখানে কালিয়াগঞ্জ, না ওই তামান্না না, এটা হলো কালিয়াগঞ্জ, হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ কেন্দ্র, তোমার গিয়ে রায়গঞ্জ কেন্দ্র এবং হেমতাবাদ কেন্দ্র, এই 3টে বিজেপি পাবে। আর বাদ বাকি কেন্দ্রগুলোর মধ্যে একটি কেন্দ্রে কংগ্রেসের জয়ের সম্ভাবনা আছে। চাকুলিয়ার কেন্দ্রে যেহেতু ভিক্টর দাঁড়িয়েছে, তার একটা প্রভাব সে পেতে পারে। আর বাদ বাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস অপ্রতিদ্বন্দ্বী বলেই আমার মনে হয়। দিনাজপুরের কটা হলো? 9টার মধ্যে 9টার মধ্যে মানে অ্যাসেসমেন্ট যদি করি তাহলে 3টে বিজেপি পাবে, একটা কংগ্রেস পেতে পারে, 4টে, আর 5টাই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা আছে। দক্ষিণ দিনাজপুরে 6টা। দক্ষিণ দিনাজপুরে যে 6টা আসন আছে তার মধ্যে এবার কিন্তু কুশমন্ডির আসনটা বিজেপি ছিনিয়ে নিতে পারে। তার মানে 6টা আসনের মধ্যে গতবার 3-3 হয়েছিল, এবার 4-2 হওয়ার সম্ভাবনা প্রবল। মালদাহের 12টা আসন স্যার। মালদা আসন, দেখো এবারের নির্বাচনে উত্তরবঙ্গের সবচেয়ে আকর্ষণীয় লড়াই মালদাতে হচ্ছে। ইন ট্রু সেন্স বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এই 3 মানে পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং এই এই বিশেষ করে কংগ্রেস যেভাবে এবার মালদাতে নেমেছে, তারা কিন্তু বেশ কয়েকটা আসনে কিন্তু প্রার্থী জয়ী করে পাঠাবে বিধানসভায়। আর একইভাবে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনের থেকে কিন্তু মালদাতে তাদের ক্ষয় হয়েছে। মালদাতে গতবার তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়েছিল, আমার মনে হয় না যে এবার সেই জায়গাটা তারা ধরে রাখতে পারবে। মানে গতবার 4-8 রেজাল্ট হয়েছিল, অর্থাৎ 4টা বিজেপি পক্ষে গিয়েছিল আর 8টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকি তোমার মনে থাকতে পারে গতবার মানে মালদাতে সুজাপুরের মতন কেন্দ্র, যেটা বলা যায় গনি খানের মানে পারিবারিক কেন্দ্র, সেই কেন্দ্রেও কিন্তু প্রায় 1.5 লাখের কাছাকাছি ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। কংগ্রেস প্রার্থী কোনো নামগন্ধই ছিল না। লোকসভা নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেলাম যে মালদাতে কিন্তু একটা মানে ব্যাপক পরিবর্তন হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট যেটা 52% ছিল বিধানসভা নির্বাচনে,
সেটা কিন্তু তাদের কমে গিয়ে 26% আসলো, 52টা 26, মানে অর্ধেক ভোট কমে গেল, অর্ধেক কমে গেল। সে আর আর উল্টো দিকে যদি তুমি দেখো যে মানে কংগ্রেসের ভোট, যেটা কংগ্রেস আর সাথে সংযুক্ত মোর্চা ছিল, মানে আরো কয়েকজন দল ছিল, 10% মাত্র কংগ্রেসের ভোট ছিল। কংগ্রেসের ভোট মালদাতে বেড়ে দাঁড়ালো 32%। আর বিজেপি কিন্তু কার্যত একই রকম ভোট ধরে রেখেছে, বলা যায় 32% ছিল, 36%, একটু বেড়েছে, 4%-এর মতন বেড়েছে। ফলে এই নির্বাচনে একেবারে আক্ষরিক অর্থে ত্রিমুখী লড়াই হচ্ছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। গত নির্বাচনের থেকে তৃণমূল কংগ্রেসের এখানে আসন কমবে, মালদাতে যে আসন কমবে এটা নির্দ্বিধায় বলা যায়। এই নির্বাচনে বিজেপির আসন 4 থেকে বেড়ে 5-এ দাঁড়াবে, 6ও হতে পারে, মানে বৈষ্ণবনগরের মতন আসনে তারা জয়ী হতে পারে। 12টার মধ্যে মানে আজকের দিনে যদি তুমি আমায় বলো, তাহলে বিজেপি 6টার মতন আসনে কিন্তু জয়ী হতে পারে। আর অন্যদিকে কংগ্রেস দল 3টে আসনে জয়ী হতে পারে এবং 3টে আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। 6-6-3-3 এই রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে উত্তরবঙ্গ জুড়ে আমরা যদি ফল দেখি এখন 26-এর নির্বাচনে, তাহলে কি দাঁড়াচ্ছে স্যার এক্সাক্ট আমাদেরকে বলুন। দেখো, উত্তরবঙ্গের আজকের দিনে যদি উত্তরবঙ্গে, অর্থাৎ এখনো 10 দিন বাকি আছে প্রচারের, এবং আমি আবারও বলছি, প্রচার থেমে যাওয়ার পরে যে রাজনীতি, যেটা তোমাদের ক্যামেরায় ধরা পড়ে না, সেই সময়ে কি ঘটবে তার তো ব্যাখ্যা আমি দিতে পারবো না। কিন্তু আজকের দিনে পরিষ্কার করে বলছি, উত্তরবঙ্গে যে 54টা বিধানসভা কেন্দ্র আছে, সেই 54টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 35টা কেন্দ্র বিজেপি জেতার সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেস দলের 3টে কেন্দ্র, মালদার থেকেই 3টে জয়ী হওয়ার সম্ভাবনা। আর তৃণমূল কংগ্রেসের আসন 16 মতন হবে। হ্যাঁ, তাহলে উল্টো দিক থেকে যদি বলি, তাহলে তৃণমূল কংগ্রেস গতবারের থেকে 22 থেকে কমে 16 হবে। এটা মূলত ধাক্কাটা খাবে মালদাতে। দ্বিতীয় যেটা, সেটা হলো বিজেপির গতবার 31 ছিল, সেটা বেড়ে 35 হবে। আর কংগ্রেস দলের 0 ছিল, এবার 3টে তারা আসন অতিরিক্ত পাবে, মানে যোগ হবে তাদের সাথে। ফলে সব মিলে কিন্তু উত্তরবঙ্গে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন বটে, কিন্তু এখন পর্যন্ত মানুষের যে গতি প্রকৃতি, তাতে তৃণমূল সরকার গঠন করলেও উত্তরবঙ্গ এবারও কিন্তু তৃণমূলের সাথ দেবে না, মানে অন্তত মেজরিটি মানুষ বা মেজরিটি আসন তৃণমূলের পক্ষে থাকবে না বলেই কিন্তু আমার অভিমত।